বর্তমান বাজার যেভাবে এগুচ্ছে, সূচক যেভাবে হু হু করে বাড়ছে, সেভাবে কিন্তু বাড়ছে না শেয়ার দর, যে কারণে বেশিরভাগ পোর্টফোলিওর কোনো উন্নতি হয়নি। সে কারণে প্রশ্ন উঠেছে, এই বাজার টিকবে তো? এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স প্রায় 51 পয়েন্ট বেড়ে 5,443 পয়েন্টে এসে শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 0.95% বেশি। ওই 5 বছর ওই সময়টাতে বিভিন্ন রকম দুঃশাসন ছিল, পার্টিকুলারলি ক্যাপিটাল মার্কেটেও কিন্তু অনেক ধরনের অব্যবস্থাপনা এবং কিছুটা এবং অবশ্যই দুঃশাসনও ছিল। প্রায় 1 বছর পর পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। বিনিয়োগকারীরা হচ্ছেন হাউসমুখী, বাড়ছে পুঁজিপতিদের সংখ্যা। নিচে পড়লে যেমন খেয়াল করতে হবে কেন পড়লো, উপরে বাড়লে তেমনি খেয়াল করবে কেন বাড়লো। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, গেল সপ্তাহের প্রথম 3 দিন সূচক কারেকশন হলো, শেষ 2 দিনের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে ইতিবাচক ধারায়। প্রায় 1 বছর পর পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। বিনিয়োগকারীরা হচ্ছেন হাউসমুখী, বাড়ছে পুঁজিপতিদের সংখ্যা। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 51.38 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5443 পয়েন্ট। সূচক বাড়লেও লেনদেন 103 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 4194 কোটি টাকা। বাজার মূলধন বেড়েছে 4216 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 393 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 140টির, কমেছে 222টির এবং অপরিবর্তিত রয়েছে 31টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো উত্থানে রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সিএসসি সূচক CASPI 189 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,202 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 10 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 81 কোটি 81 লাখ টাকা। এছাড়া 332 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 134টির, কমেছে 180টির এবং অপরিবর্তিত রয়েছে 18টির দর। মূল্যস্ফীতি কমলেও মুদ্রানীতিতে সুদ হার রাখা হয়েছে অপরিবর্তিত। রেমিটেন্স বাড়ার সুখবর থাকলেও দুঃসংবাদ হচ্ছে এলসি খোলার পরিমাণ 5 বছরের সর্বনিম্ন, বিনিয়োগও কমেছে। সব মিলিয়ে শেয়ার বাজার ও অর্থনীতির গেল সপ্তাহের বিশ্লেষণ জানাবেন আইডিএলসি সিকিউরিটিজ হাউস লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে মোহাম্মদ তাসনিম। এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স প্রায় 51 পয়েন্ট বেড়ে 5,443 পয়েন্টে এসে শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 0.95% বেশি। এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট করেছে ব্যাংক, ফার্মা অ্যান্ড কেমিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। অপরদিকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে ফুড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি তাহলে আমরা দেখতে পাই এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট করেছে স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক এবং বেসিংকো ফার্মা। অপরদিকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে ব্যাডবিসি, গ্রামীণফোন এবং রেনাটা। এই সপ্তাহে মার্কেটে অ্যাভারেজ ডেইলি টার্নওভার প্রায় 206 মিলিয়ন টাকা কমে 8,389 মিলিয়ন টাকায় এসে শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 2.4% কম। এই সপ্তাহে প্রাইস টু আর্নিং রেশিও প্রায় 10.7 টাইমস এসে দাঁড়িয়েছে। মূল্য পরিবর্তনের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে টেক্সটাইল, ব্যাংক এবং সিমেন্ট। অপরদিকে ট্যানারি, ফুড এবং সিরামিক্স সবচেয়ে পিছিয়ে রয়েছে। এই সপ্তাহে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ব্যাংক সেক্টর, ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি তাহলে দেখতে পাই এই সপ্তাহে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন টার্নওভারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। অপরদিকে ব্লক ট্রানজেকশনে খান ব্রাদার্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সবচেয়ে এগিয়ে রয়েছে। এই সপ্তাহে মূল্য পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে রহিমা ফুড, সাউথ ইস্ট ব্যাংক এবং কর্ণফুলী। অপরদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিডল্যান্ড ব্যাংক, ACML, লেকচার ফান্ড এবং সিঙ্গার বিডি। এই সপ্তাহে আমরা দেখেছি ফিসক্যাল ইয়ার 2026-এর প্রথম অর্ধেকের জন্য মনিটারি পলিসি স্টেটমেন্ট অ্যানাউন্স করা হয়েছে। এখানে পলিসি রেট 10% রেটে আনচেঞ্জ রাখা হয়েছে, SLF SDF 11.5% এবং 8% রাখা হয়েছে। সেই সাথে ফিসক্যাল ইয়ার 2026-এর জন্য ইনফ্লেশন টার্গেট 6.5% এবং জিডিপি গ্রোথ টার্গেট 5.5% সেট করা হয়েছে। এই সপ্তাহে আমরা আরো দেখেছি জুলাই মাসের প্রথম 26 দিনে প্রায় $1.9 বিলিয়ন রেমিটেন্স হিসেবে আমরা ইনকাম করেছি, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় 24% বেশি। এই সপ্তাহে আমরা আরো দেখেছি আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ প্রায় 6.4% নেমে এসেছে। সেই সাথে আমরা দেখেছি আমাদের এলসি ওপেনিং জুন মাসে $4.1 বিলিয়ন হিট করেছে, যা
গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 24% কম। আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে যাওয়া এবং এলসি ওপেনিং কমে যাওয়া দুটোই আসলে ইন্ডিকেট করে আমাদের স্লাগিশ ইকোনমিকে। এই ছিল এই সপ্তাহের শেয়ার বাজার। দর্শক, বর্তমান বাজার যেভাবে এগুচ্ছে, সূচক যেভাবে হু হু করে বাড়ছে, সেভাবে কিন্তু বাড়ছে না শেয়ার দর, যে কারণে বেশিরভাগ পোর্টফোলিওর কোনো উন্নতি হয়নি। সে কারণে প্রশ্ন উঠেছে, এই বাজার টিকবে তো? এই 6 বছর সময়টা আসলে কি ছিল সেটা যে আপনি এই মার্কেটে দেখেন, যে আপনি যদি ব্লু চিপ কোম্পানিগুলো দেখেন, আপনি টপ 15 বা 20 স্টকস, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু প্রাইস কিন্তু বাড়ে নাই, তাদের গ্রোথ ইনট্যাক্ট ছিল, তাদের গভর্নেন্স ঠিক ছিল, তারা কিন্তু প্রতি বছর কিন্তু তাদের কারেক্ট প্রফিট রেজিস্টার করে গেছে। বাট এই সমস্ত স্টকগুলো দাম বাড়েনি বা তাদের ভ্যালুয়েশনে রিফ্লেক্ট হয়নি সে প্রাইসে। কেন হয়নি? এর পিছনে কারণগুলো হচ্ছে যে ওই 5 বছর ওই সময়টাতে বিভিন্ন রকম দুঃশাসন ছিল, পার্টিকুলারলি ক্যাপিটাল মার্কেটেও কিন্তু অনেক ধরনের অব্যবস্থাপনা এবং কিছুটা এবং অবশ্যই দুঃশাসনে ছিল। তো এটা একটা কারণ ছিল। তারপরে আপনি দেখেন জিও পলিটিক্যাল বেশ একটা টার্বুলেন্স ওই সময়টা ছিল, সেই টার্বুলেন্স একটা কারণ ছিল যে মানুষ অত্যন্ত আনসার্টেন ছিল এই মার্কেট নিয়ে। এরপরে ছিল আপনার ইন্টারেস্ট রেট কিন্তু হাই হওয়া শুরু হয়েছিল সেই সময় থেকে, ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল সেই সময়, এবং রিসেন্টলি এখন তো ধরেন নেমে এসছে 10 বছরের বন্ডের রেট অনেক নেমে এসছে, কিন্তু সেই সময় 12% পর্যন্ত ছিল। এবং একই সাথে আপনার ফরেন ইনভেস্টর এইখানকার যে মার্কেটের অব্যবস্থাপনা এবং ফ্লোর প্রাইস দিয়ে রাখার কারণে দীর্ঘ সময় থাকার কারণে তার লিকুইডিটি পাচ্ছিল না বলে এই মার্কেট থেকে একটা বড় কিন্তু আপনার বিদেশি ইনভেস্টর কিন্তু তার ফান্ড উইথড্র করছে। তো স্বাভাবিকভাবে এই দীর্ঘ সময় ধরে এই ব্লু চিপ স্টকগুলো কিন্তু তাদের কারেক্ট প্রাইসে যায়নি। এখন যে কনটেক্সটটা, কতগুলো জিনিস দেখেন, যে দেখেন নাম্বার 1 হচ্ছে যে জিওপলিটিক্যাল যে ফ্যাক্টরটা ছিল সেটা কিন্তু অলরেডি ফ্যাক্টরড ইন প্রাইসে। একই সাথে মানুষের যেটা দেখলো যে আপনার ইভেন এই ট্যারিফ সম্পর্কে যা কিছুই ঘটে থাক না কেন, আমরা দেখলাম যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের এক্সপোর্ট কিন্তু গার্মেন্টস এক্সপোর্ট বেড়েছে কমে যাওয়ার চাইতে, তাই না? তারপরে আসেন রেমিটেন্সের ফ্লো বেড়েছে, রিজার্ভ বেড়েছে, ব্যালেন্স অন পেমেন্টে কিন্তু অনেকটা ইজ হয়েছে। তারপরে আপনার ইনফ্লেশন নেমে এসছে। তো এই কোন দিকে ডিরেকশনগুলো দিচ্ছে? এই ডিরেকশন দিচ্ছে যে ইন্টারেস্ট রেটটা আরও ফল করবে সামনে। আর একই সাথে আপনি যদি পলিটিক্যাল স্ফেয়ারে দেখেন, পলিটিক্যাল স্ফেয়ারে দেখেন, এখানে হচ্ছে যে আপনার যে ইলেকশন নিয়ে এবং এই অবস্থাটা নিয়ে কিন্তু মানুষের একটা মোটামুটি একটা রিজলভ চলে এসছে মানুষের মধ্যে। পিপুল এক্সপেক্ট করতেছে যে ইলেকশনটা হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু একদিকে ডিরেক্ট করে যে এই স্টকগুলো খুব চিপ এবং এখানে পজিশন নেওয়া যায়। তো এটা আমার কাছে যেটা মনে হয়, এটা একটা সেকুলার মোমেন্টাম আমার কাছে যেটা মনে হয়, এটা দীর্ঘ একটা লম্বা সময় এটা চলবে, আনলেস অ্যান্ড আনটিল এই প্রাইসগুলো আপনার কারেক্ট ভ্যালুয়েশনে যতক্ষণ পর্যন্ত না আসছে। দর্শক, শেয়ার বাজার সংস্কারের অনেক কাজ চলমান থাকলেও নীতি নির্ধারণী মহলের নানা চেষ্টার পর বাজারে ফিরেছে আস্থা, যে কারণে বাড়তে শুরু করেছে শেয়ার দর। তবে স্টক এক্সচেঞ্জের বরাবরই আগ বাড়িয়ে দর বৃদ্ধির নোটিশ জারি করা বিনিয়োগকারীদের করে সদা বিব্রত, কারণ কোম্পানিগুলোর কাছ থেকে আসে গদ বাঁধা ওই একই উত্তর, দর বৃদ্ধির কোনো অপ্রকাশিত তথ্য নেই। আর অপ্রকাশিত তথ্য থাকলেও কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জকে জানালে তখন পড়তে হবে আরেক বিপদে। তবে দিন শেষে সিদ্ধান্ত নেওয়া উচিত বুঝে শুনে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। যখন দাম কমে যায় তখন তো আপনারা কোনো চিঠি দিয়ে খোঁজ খবর নেন না। আপনি যদি রেগুলেটরে থাকেন তাহলে আপনার দায়িত্ব দুই দিক থেকে দেখতে হবে। নিচে পড়লে যেমন খেয়াল করতে হবে কেন পড়লো, উপরে বাড়লে তেমনি খেয়াল করবেন কেন বাড়লো। এখন কেন বাড়লো সেখানে বাড়লেই আপনার তার চক্ষু বড় হয়ে ওঠে, কেন মার্কেট বাড়লো, চিঠি দেওয়া শুরু করলেন, সার্ভিলেন্স থেকে ফোন করা শুরু করলেন, তাহলে তো ক্যাপিটাল মার্কেট কোনোদিন বাড়বে না। মার্কেটটাকে বাড়তে দেন, একটা জায়গায় যেতে দেন, তারপরে রেগুলেটরটা ঠিক করে করেন, সার্ভিলেন্সটা ঠিক মতো করেন। কেন ঠিক মতো করবেন না সার্ভিলেন্স? কেন মানুষের রং ডুইং করবে, কেন মানুষের সিরিজ বাই করবে, সেগুলোতে দেখেন। সেগুলো না দেখে বাড়লেই একটা করে চিঠি পাঠিয়ে দেন যে এই মার্কেটটা এটার দাম কেন বাড়লো। এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে করুক, চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে করুক বা সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে করুক, এটা আমি সরাসরি বলছি এটা নিশ্চিতভাবে এটা অন্যায়। শেয়ার মার্কেটটা যখন একটা কোনো পার্টিকুলার শেয়ার যখন বাড়তে থাকে, কেন বাড়তে থাকে? বাই হচ্ছে বলেই তো বাড়তে থাকে। এমনকি ওটাকে সিরিজ বাই করতেছে কিনা সেটা অন্যায়। সিরিজ বাই করে তাকে অবশ্যই দেখবেন, আপনি দেখে সাথে সাথে ওই ইন্ডিভিজুয়াল পার্টিকুলার যিনি সিরিজ বাই করতেছেন তাকে জিজ্ঞাসা করেন যে কেন উনি কিনতেছেন, এটা কি তার স্ট্র্যাটেজিক বাই নাকি ওনার একটা আর্টিফিশিয়াল বাই,
নাকি উনি এটাকে ম্যানিপুলেশন করার জন্য কিনতেছেন, এইটা তো আপনাকে বুঝতে হবে। এটা বোঝার মতো ক্ষমতা থাকলেই তো আপনি তো রেগুলেটর, আদারওয়াইজ আপনি রেগুলেটর হিসেবে কীভাবে আপনি যোগ্যতা প্রমাণ করবেন? ডিমান্ডটা দুই প্রকার, একটা অথেন্টিক ডিমান্ড, একটা আর্টিফিশিয়াল ডিমান্ড। আপনাকে বুঝতে হবে যে রেগুলেটর এজ এ সার্ভিলেন্স আপনার হিসাবে হয়তো এটা কি আর্টিফিশিয়াল ডিমান্ডের কারণে বাড়তেছে কিনা। তাই যদি হয় তাহলে তো অবশ্যই আপনাকে সেখানে ইন্টারফেয়ার করা উচিত, এবং সেই ইন্টারফেয়ারটা ভালোভাবেই করা উচিত যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। পুঁজিবাজারের চলমান গতি ধরে রাখা কিংবা বৃদ্ধি করতে ভালো শেয়ার তালিকাভুক্তি করার জন্য নীতি নির্ধারণী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনে সরাসরি তালিকাভুক্তির কথাও বলা হচ্ছে। এই ডিরেক্ট লিস্টিং বা সরাসরি তালিকাভুক্তিতে একদিকে যেমন সুবিধা রয়েছে তেমনি রয়েছে অসুবিধা। যে সমস্ত কোম্পানিগুলো অলরেডি রিপুটেড, যাদের এই ক্রাইটেরিয়াগুলো আছে, যারা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করেছে, যাদের ভবিষ্যৎ খুব ভালো, প্রসপেক্ট ভালো, বাংলাদেশের ইকোনমিকে রিপ্রেজেন্ট করে, এই সমস্ত কোম্পানিগুলো যদি খুব বেশি প্রসেসের মধ্যে না গিয়ে ডাইরেক্ট লিস্টিংয়ের মধ্যে চলে আসে, তাহলে একটা ইজি হয় এবং মানুষের এটার ভালো স্টকের অ্যাভেলেবিলিটি চলে আসে আর কি। এটাই আসলে উদ্দেশ্য হচ্ছে ডাইরেক্ট লিস্টিংয়ের কথা বলার জন্য। একটা মিসপারসেপশন একটু ভেঙে দিই আগে প্রথমে। ফার্স্ট অফ অল হচ্ছে যে স্টক মার্কেটে লিস্টিং করানো এটা কিন্তু দায়িত্ব রেগুলেটরের না, এক নম্বর। আমি এটা বলে রাখি যে আমাদের হচ্ছে যে আগে রেগুলেটরের যেভাবে ওয়ার্ক করছে সেটাকে আমরা ট্রেন্ড মনে করি, এটা কারেক্ট মনে করি, এটা ভুল। তো থিং ইজ দ্যাট যে রেগুলেটরের কাজটা হচ্ছে যে পলিসিগুলোকে কন্ডিউসিভ করা, মার্কেট ওরিয়েন্টেড করা, যেন ভালো স্টক ভালো ইনসেন্টিভ পায়, খারাপ স্টক যেন ইনসেন্টিভাইজ না হয়। এই সমস্ত পলিসি কনসিস্টেন্সিগুলো রেখে মার্কেটে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেখানে ভালো স্টক আসতে এনকারেজড হবে। দ্যাটস ওয়াজ দ্য ওয়ার্ক ফর দ্য রেগুলেটর। হ্যাঁ, একই সাথে আরেকটা রোল তাদের আছে, তারা বলতে পারে স্টেট পলিসি পর্যায়ে এবং এ পর্যায়ে তারা আলোচনা করতে পারে এবং তাদেরকে এনকারেজ করতে পারে আসার জন্য, কিন্তু দায়িত্ব কিন্তু রেগুলেটরের না, এই কথাটা বুঝতে হবে। দে আর হ্যাভিং এ মিটিং, দিস এ গুড জেস্চার। তারা বিভিন্ন গ্রুপের সাথে যদি কথাও বলে, এটা গুড জেস্চার। তারা যদি স্টেট ওন কোম্পানিগুলোর ম্যানেজমেন্টের সাথে কথা বলে, দিস ইজ এ গুড জেস্চার। এটা রেসপন্সিবিলিটি না, হ্যাঁ, এই কথাটা মাথায় রেখেন। এটা রেসপন্সিবিলিটি হচ্ছে যারা মার্কেট পার্টিসিপেন্ট, যারা ইনসেন্টিভাইজ ফর দ্যাট। সেটা হচ্ছে যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার যারা আছে, আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়েট আছে, আমাদের দায়িত্ব এই সমস্ত কোম্পানিগুলোকে বা এই সমস্ত এন্টারপ্রেনারগুলোকে কনভিন্স করা, তাদেরকে কারেক্ট বেনিফিট দেখানো, ট্যাক্সের বেনিফিটগুলো দেখানো, ভ্যালুয়েশনের ইনসেন্টিভ দেওয়া। তারা যদি একটা কোম্পানিকে ইটার্নাল এন্টিটি হিসেবে চিন্তা করে, তারা যদি ম্যানেজমেন্টের সাকসেসিভ কারেক্ট সাকসেসর ক্রিয়েট করতে চায়, তাহলে মার্কেটে লিস্টিং করতে হবে। এই বিষয়গুলো তাদেরকে কনভিন্স করা, এটা দায়িত্ব আসলে প্রাইভেট এন্টারপ্রেনার্স, মার্চেন্ট ব্যাংকার্স, ইনভেস্টমেন্ট ব্যাংকের, এদেরই কাজ। তবে রেগুলেটরকে লাগবে তাদের গুড জেস্চার, তাদের পলিসি কন্ডিউসিভনেস, এগুলো তাদের কাছ থেকে লাগবে। বর্তমানে সূচক বৃদ্ধির প্রধান ভূমিকা পালন করছে ব্যাংকিং সেক্টর। এর সঙ্গে অবশ্য ভালো মৌলভিত্তির শেয়ারেরও কদর বাড়ছে। তবে কিছু কিছু কোম্পানির শেয়ার দর বাড়ছে অনেকটা গুজবে। তাই শেয়ার নয়, বরং কোম্পানি দেখে বিনিয়োগের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আসলে তো বিনিয়োগকারীদেরকে এই জন্যই তো বলি, আপনারা সাবধানে বিনিয়োগ করবেন, দেখে শুনে বিনিয়োগ করবেন, কোম্পানি দিয়ে বিনিয়োগ করেন, শেয়ারে বিনিয়োগ করেন না। কোম্পানি জেনে শুনে, কোম্পানি খোঁজখবর নিয়ে সেখানে বিনিয়োগ করেন। একটা বন্ধ কোম্পানিতে বিনিয়োগ করে মনে করেন যে এখান থেকে আপনার অনেক লাভ চলে আসবে, পরে দেখা যায় আপনি সেখানে ধরা খেয়ে যাচ্ছেন, লস করতেছেন। আপনার টাকা লস হচ্ছে, আর কেউ কিন্তু টাকা লস হচ্ছে না, আপনি কিন্তু আপনার ইকুইটি লস করতেছেন, পয়সা লস করতেছেন। অতএব আপনাকে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে বিনিয়োগ করা উচিত। সিকিউরিটিজ কমিশনের উচিত আইপিওর মার্কেটটা খুলে দেওয়া, অবশ্যই উচিত আইপিওর জন্য ভালো অ্যাপ্লিকেশন আহ্বান করা। কারণ এক সময় যখন পরিবর্তিত গভর্নমেন্টের সময় এসেই সমস্ত আইপিওগুলোকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আইপিও পাস হয়েছিল সেগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে। এটা যাই হোক, যা হয়েছে হয়েছে পিছনে। এখন উচিত নতুন করে উন্মোচন করা, নতুন করে আহ্বান করা। ইস্যু ম্যানেজারের কাছে অনেক ইস্যু ম্যানেজারের কাছে ফাইল পড়ে আছে, তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা ফাইল সাবমিট করবে। কারণ যদি একটা মার্কেটে যদি আইপিও না আসে, নতুন শেয়ার যদি না আসে, তাহলে কিন্তু সেই মার্কেটে মানি ফ্লো থাকে না। মানি ফ্লো আনার জন্য, নতুন ইনভেস্টর আনার জন্য আমাদেরকে আইপিওতে অবশ্যই যাওয়া উচিত, আইপিও দ্বারটা খুলে দেওয়া উচিত। এবং এসএসসি যদি আবার আইপিও করে দেওয়া শুরু করে, অনেক কোম্পানি যেগুলো বন্ধ আছে, অনেক কোম্পানি বন্ধ আছে সেটার কথা বলছি না, যেগুলো আইপিওর জন্য যাওয়ার জন্য মুখে আছে, সেই সমস্ত কোম্পানিগুলো তাদের ইস্যুগুলো নিয়ে আসতে পারবে। ইস্যু ম্যানেজারও তখন ব্যস্ততার মধ্যে পড়বে। আপনি একটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন বা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি চেনেন সেই কোম্পানিকে? কারা এটিকে পরিচালনা করছে বা তাদের ব্যাকগ্রাউন্ডই বা কি?
নাকি এর দর বৃদ্ধি পাবে বলে সেই খবরেই ঝাঁপিয়ে পড়ছেন? চলুন বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগ পরামর্শ শুনে আসি বিশেষজ্ঞের কাছ থেকে। আপনি একটা বিনিয়োগ করতে গেলে প্রথমে দেখবেন কি, সেটা হচ্ছে যে ফার্স্ট দেখবেন যে এই কোম্পানিটা কি, আপনি চেনেন এই কোম্পানিটাকে, এই কোম্পানির মালিক কারা, এই কোম্পানি কি প্রোডাকশন করে, তাদের নেট প্রফিট কত, তাদের প্রোডাক্ট কারা ব্যবহার করে, এটা কোন ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, মানুষের সরাসরি লাইফস্টাইলের সাথে, কনজামশনের সাথে, নাকি এটা এটা ইন্ডাস্ট্রিয়াল গুডস তৈরি করে, নাকি এটা মেডিসিন তৈরি করে, বা এটার মার্কেটের সাইজ কত বড়। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইনফরমেশন। এবং তারপরে দেখবেন যে সেটার সাথে তাদের ওই যে অ্যাড আপ হয় কিনা, অর্থাৎ তাদের প্রাইস আর্নিং রেশিওটা কত, আর্নিংগুলো সাস্টেনেবল কিনা, দীর্ঘ সময় ধরে এটা সে একই জিনিস মেনটেন করে যায় কিনা, ডিভিডেন্ড তারা রাইট টাইমে দেয় কিনা, বা ডিভিডেন্ডের পরিমাণটা কত। ডিভিডেন্ড দিলেই যে ভালো হবে তা না, বা ডিভিডেন্ড না দিলেই যে খারাপ হবে ব্যাপারটা এমন না। তাদের গ্রোথটা সাস্টেইন গ্রোথ আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, সেগুলো দেখে করা উচিত। আর স্মল ক্যাপের ক্ষেত্রে যেটা দেখবেন সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে এটার প্রাইস আর্নিংটা দেখতে হবে আপনাকে, সাধারণত করে হাই প্রাইস আর্নিং, ওদের গ্রোথের সাথে এটা জাস্টিফাই করে কিনা। মানে একটা গ্রোথ আছে কত, প্রাইস আর্নিং কত, যে গ্রোথ আসলে খুবই কম কিন্তু প্রাইস আর্নিং অনেক হাই, তাহলে বুঝে যে এটা ওভার ভ্যালুড, এটা জাস্টিফাই করে না। তো এই সিম্পল ইনফরমেশনগুলো, সিম্পল নাম্বারগুলো দেখেই কিন্তু আপনার একটা ভ্যালুয়েশন সম্পর্কে আইডিয়া করে নেওয়া যায়। এবং তারপরে দেখবেন যে মার্কেটে বাড়তেছে, আমি বোধহয় মিস করতেছি, এই থট থেকে বেরিয়ে আসতে হবে। আপনি মিস করতেছেন না, আপনার লজিক কারেক্ট আছে, এই কারণে আপনি হাই প্রাইস আর্নিংয়ের যেটা ভ্যালুয়েশন জাস্টিফাই করে না সেখানে আপনি যাচ্ছেন না। ওটার অর্থ হচ্ছে আপনি লজিক্যাল, এটার অর্থ হচ্ছে যে আপনি কারেক্ট মাইন্ডসেটে আছেন। তো এটাই আমি উপদেশ দেব। সবসময় আমরা যেটা করি, বিভিন্ন বায়াসের মধ্যে ছুটি করি। এক নম্বর বায়াস থাকে যে ওয়েদার আই এম মিসিং আউট, কনফর্মিটি বায়াস বলে আর কি, সবাই করতেছে আমি করতেছি না, আমি বোধহয় মিস করতেছি। এই ধারণাটা রং, এই ইম্পালসটা রং। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সবাই করলে বা আপনি করতে হবে তা না, আপনার লজিক যদি জাস্টিফাই করে তখনই আপনি করবেন, আদারওয়াইজ না। আর একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে যে অতিরিক্ত লস নিয়ে আপনি জীবনের বছর পর বছর বসে আছেন। আপনার একটা জিনিসই দেখা যায় কোম্পানিটা স্টিল হোল্ড করা জাস্টিফাই করে কিনা। হোল্ড করা যদি জাস্টিফাই করে তো ইউ গট টু গেট এক্সিট, সেই এক্সিটটা আপনাকে নিতে হবে। তো এই বায়াসগুলো থেকে, লস অ্যাভারশন বায়াস বলে এটাকে, যে আমি লস করতেই চাই না। তো আপনি স্টক মার্কেটে যদি আপনি ফ্রিকোয়েন্ট ট্রেড করেন তাহলে আপনাকে লসও নিতে হবে, তাছাড়া ফ্রিকোয়েন্ট ট্রেড আপনি জাস্টিফাই করতে পারবেন না। তো এই বায়াসগুলো থেকে ধীরে ধীরে নিজেকে থেকে লার্ন করতে হবে, শিখতে হবে আর কি, এটাই মনে করি। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। এশিয়া, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র সবগুলোর দেশের পুঁজিবাজারেই গেল সপ্তাহে কেটেছে নেতিবাচক ধারায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের গেল 5 দিনে সূচক 1.26 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 44,131 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.38% কমে দাঁড়িয়েছে 6,339 পয়েন্ট। আতঙ্কজনক পতন না হলেও নেতিবাচক ধারায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.06% কমে দাঁড়িয়েছে 9,133 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.95% কমে দাঁড়িয়েছে 24,065 পয়েন্ট। দর্শক, পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ ছাড়া গেল সপ্তাহে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারে হয়েছে পতন। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 1.56% কমে দাঁড়িয়েছে 41,070 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 1.11% কমে দাঁড়িয়েছে 3,573 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.50% কমে দাঁড়িয়েছে 81,186 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.50% বেড়ে দাঁড়িয়েছে 1,39,390 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের এই সপ্তাহের পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।